আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। দেখো, আজও আমরা কিছু অনেক প্রশ্নের সমাধান করব। দেখো, এ সমান একটা সেট দেওয়া আছে, একইভাবে বি সি, ঠিক আছে। এখন এই সেটগুলো মানে নির্ণয় করতে হবে, ঠিক আছে, মানে নিচের প্রশ্নগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই সেটগুলো নির্ণয় করব। এই যে দেখো, অপারেশন দেওয়া আছে, মানে প্রশ্ন দেওয়া আছে, বি বাদ সি নির্ণয় করতে হবে, এ সংযোগ বি নির্ণয় করতে হবে, ঠিক আছে। এগুলো এখন তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে। এমনভাবে বেসিক বুঝিয়েছি, নিজেরাই পারবে। দেখো, আমরা জানি সংযোগ মানে বাদ চিহ্ন এটা, তাই না, এ বাদ সি। এখন বি থেকে সি বাদ দেবে, ঠিক আছে। বাদ দেওয়ার ফলে বি সেটে যা থাকবে তাদের নিয়ে গঠিত সেটই হচ্ছে তোমার বি বাদ সি সেট, তাই না। মানে তোমার বাদ সেট বা অন্তর সেটও বলতে পারো এটাকে, ঠিক আছে। দেখো, বি সেটে 1 2 এ আছে, এখন সি সেটে 2 a b আছে। দেখো, 2 আর a কিন্তু মানে উভয় সেটে আছে, তাই না। তার মানে কি, সি সেটের যা আছে বি সেট থেকে তো বাদ দিতে হবে, তাই না। 2 আর a যেহেতু সি সেটে আছে এবং বি সেটেও আছে, তাই বি সেট থেকে 2 আর a বাদ চলে যাবে, ঠিক আছে। দেখো, তার মানে বি সেটে শুধু 1 পড়ে থাকে, তাই না। এই 1ই হবে অ্যান্সার। তুমি বলতে পারো ভাইয়া, এই যে সি সেটে বি পড়ে থাকলো, ঠিক আছে, বি পড়ে থাকলো, এটা কোথায় যাবে। দেখো, আমাদের এটার কথা ভাবতেই হবে না, সজ্ঞার মধ্যেই তো এটার কথা বলা নেই যে সি সেটে কিছু পড়ে থাকবে নাকি থাকবে না, ঠিক আছে। আমাদের মূল কথা হবে তোমার বি সেট থেকে সি সেটের যা যা থাকবে, মানে সি সেটের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো যদি তোমার বি সেটে থাকে, সেই বি সেট থেকে সি সেটের উপাদানগুলো বাদ দিলে এই বি সেটে যারা পড়ে থাকবে তাদের নিয়ে গঠিত নতুন সেটকে আমরা এই বি বাদ সি বা বাদ বা অন্তর সেটও বলতে পারি, ঠিক আছে। মানে বিয়োগ করলে যা পাবো, বি সেটে যা পড়ে থাকবে সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এই সি সেটে কি পড়ে থাকলো না থাকলো ওটা দেখার বিষয় না, ঠিক আছে, ওটা সজ্ঞার মধ্যেই নেই বলতে গেলে, ঠিক আছে। আচ্ছা, এ সংযোগ বি এটা তো তোমরা নিজেরাই করে ফেলতে পারবো, মানে দুইটি সেটের সকল উপাদানগুলো একসঙ্গে কমা দ্বারা লিখে দেবে, ঠিক আছে। কিন্তু একটা উপাদান বারবার লিখবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এটার আমি বোঝালাম না, ঠিক আছে। মানে সবগুলো উপাদান একসঙ্গে লিখবে কমা দ্বারা, কিন্তু যদি একটা একটা সংখ্যায় যদি বেশিবার থাকে একবার লিখবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, ছেদ সেট, দেখো মানে সেটগুলো কিন্তু এই যেখানে দেওয়া আছে, এ ছেদ সি করো তোমরা, ঠিক আছে। দুইটি সেটে যারা মানে যে সকল সদস্য বা উপাদান দুটি সেটের মধ্যে আছে তাদেরকে নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। এই যে দেখো, 2 3 4 2 a b, এখানে কমনকে 2 কিন্তু একমাত্র সদস্য যে উভয় সেটে আছে, তার মানে অ্যান্সার হবে 2, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ মানে যে যে উপাদানগুলো দুই সেটে থাকবে তাদের নিয়ে গঠিত সেটকে কি বলে, ছেদ সেট বা এ ইন্টারসেকশন সি সেটের রেজাল্ট হবে তোমার এই সেট, তাই না। মানে এই যে এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন একটু জটিলের দিকে যাব, ঠিক আছে, চলো। দেখো, এ সংযোগ আবার ব্র্যাকেটের ভেতরে লেখা আছে বি ছেদ সি, তাই না। দেখো, এখানে তোমরা মানে ভেঙে ভেঙে করবে। প্রথমে ব্র্যাকেটের কাজটা আগে করে নেবে, মানে এই বি ছেদ সি এটাকে বের করে নেবে, তারপরে যেটা পাবে ওইটার সঙ্গে এ কে সংযোগ করে দেবে, তাহলেই তো হয়ে যায়, তাই না। দেখো, প্রথমে তুমি এই যে যা দেওয়া আছে লিখে নেবে এই যে উদ্দীপক থেকে, ঠিক আছে। আমি কিন্তু আর দেখালাম না, মানে এই যে উদ্দীপক, এই যেগুলো খাতায় তোমরা নোট করো, এগুলো উঠিয়ে নেবে, ঠিক আছে। দেখো, দেখো, বি ছেদ সি মানে কি, মানে বি এবং সির মধ্যে যারা মানে কমন সাধারণ উপাদান তাদেরকে নিয়ে গঠিত সেট। দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমি কিন্তু মানে এগুলো খুব সহজ ধারণা, ঠিক আছে। 1 2 a 2 a, তাই না। দেখো, এই সেট এবং এই সেটের মধ্যে কমন একমাত্র আছে মানে দুটি উপাদান, ঠিক আছে, 2 আর a, তাই অ্যান্সার হবে তোমার 2 a। এই আরেকটা কথা, আমি এখানে একটা কি করেছি, এই যেখানে তুমি দেবে সেকেন্ড ব্র্যাকেট দেবে, ঠিক আছে। আমি কিন্তু ভুল করে মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটাও কিন্তু একটা সেট, কারণ ছেদ করার পরে যে সেটটা পাবো সেটাও একটা সেট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এই যেখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলেছি ভুল করে, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে, সাবধান থাকবে অবশ্যই, ঠিক আছে। দেখো, এখন আমরা মানে এইটাকে মানে লিখতে পারি, এইটার সমান আমরা লিখতে পারি, এই যে দেখো, তোমার এ সেট যেটা, এ সেট হচ্ছে এই যেটা, এটাকে এই যে দেখো এটার সংযোগ, তোমার এই যে এটুকুর মান কত পেয়েছিলাম, দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 2 a, তাই না। এই যে দেখো লিখেছি। সংযোগ মানে কি, মানে একদম সবাই আসবে কিন্তু একই সংখ্যা বারবার আসবে না, মানে একটি উপাদান বারবার আসবে না, একবারই আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখন আমরা পরের প্রশ্ন সমাধান করব, ঠিক আছে। আমি খুব দ্রুত করছি এখন, মানে কারণ এগুলো খুব সহজ ধারণা, ঠিক আছে। এগুলো তোমরা বাচ্চারা মানে তোমরা একবারে দেখলেই বুঝে যাবে, ঠিক আছে। তোমাদের বোরিং লাগতে পারে, মানে অনেক টাইম লাগছে যেহেতু, ঠিক আছে। দেখো,
দেখো আমরা আরও নতুন নতুন প্রশ্ন সমাধান করব। দেখো এই যে বিভিন্ন সেট দেওয়া আছে, ঠিক আছে, এখন সত্যতা যাচাই করতে হবে, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান হয় কিনা বের করতে হবে, ঠিক আছে। দেখো তুমি প্রথমে কি করবে, ব্র্যাকেটের ভেতরের কাজ করবে, আবার ওই যে দেখো প্রাইম আছে এ সংযোগ বি, কিন্তু ব্র্যাকেটের উপরে প্রাইম আছে, ঠিক আছে, আবার ডান পক্ষে এ প্রাইম ছেদ বি প্রাইম। দেখেছো কতটা জটিল দিয়েছে এখানে, তোমরা আগে উঠিয়ে নাও কী কী দেওয়া আছে, ঠিক আছে। দেখো বাম পক্ষ এখানে তুমি চাইলে ভেঙে করতে পারো, ঠিক আছে, আমি এখানে একদম ডিরেক্ট করে দিয়েছি, ঠিক আছে। দেখো এ মানে এ সংযোগ বি, তাই না, এ সংযোগ বি। এখন কথা হচ্ছে এ সংযোগ বি করবো আমরা, তাই না, এবং আবার ব্র্যাকেটের উপরে আছে প্রাইম, ঠিক আছে, প্রাইম মানে কি ইউ থেকে বাদ চলে যাবে, তাই না। দেখো এটাকে আমরা এইটাকে আমরা সুন্দর করে লিখতে পারি ইউ বাদ এ সংযোগ বি, এইভাবে লেখা যায়, ঠিক আছে। মানে এ সংযোগ বি করলে যা পাবো সেটাকেই তো ইউ থেকে বাদ দিতে হবে, তাই না, কারণ প্রাইম মানেই তো তোমার ওই ধারণাটা, ওই যে মানে অন্তর সেটের ধারণা, ঠিক আছে, পূরক সেটের ধারণা, এটা কিন্তু পূরক সেট, ঠিক আছে, পূরক সেট নির্ণয় করতে বলেছে আর কি, ঠিক আছে। তোমার প্রথমে এ সংযোগ বি নির্ণয় করবে, যা পাবে সেটাকে তুমি ইউ থেকে বাদ দিয়ে দেবে, এই যে সার্বিক সেট থেকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে। বাদ দেওয়ার নিয়মটা অবশ্যই মনে আছে, তাই না, মানে বাদ দেওয়ার পরে প্রথম সেটে মানে ইউ সেটে যারা থাকবে তারাই হবে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো তোমরা ক্যালকুলেশন করো, ঠিক আছে, নিজেরা একটু যাচাই করো, ঠিক আছে। মানে প্রথমে ইউ লিখো, ইউ এই যেটা বাদ লিখেছি, আবার এ সংযোগ বি একসঙ্গে করে দিয়েছি, বুঝছো, মানে এখানে আমরা একসঙ্গে করে দিয়েছি, তুমি একটু ভেঙে এখানে দিয়ে দেবে, ঠিক আছে, মানে একসঙ্গে করে দিয়েছি, তুমি আলাদা করে দেবে এখানে, মানে এই যে এখানে খাড়া দাগ দিয়ে আলাদা করে দেবে, তাহলে ভালো হয়। দেখো এইটা মানে ইউ থেকে যদি এইটাকে বাদ দিয়ে দিই, একমাত্র এই প্রথম সেটে কিন্তু সেভেনই পড়ে থাকে, পরের সেটে কী পড়ে থাকে ওইটা দেখার বিষয় না তো, ঠিক আছে, প্রথম সেটে যেটা পড়ে থাকবে ওইটা দেখার বিষয়, ওইটাই আমরা লিখব। যেহেতু ইউ থেকে এ সংযোগ বিকে বাদ দিলে সেভেন পড়ে থাকে প্রথম সেটে, তাই ওই প্রথম সেটে যেহেতু সেভেন পড়ে আছে, তাই ওই সেভেনই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমি কিন্তু আর বারবার বলবো না, ঠিক আছে, মানে এক কথা বলতে বলতে হয়তো তোমাদের একঘেয়েমি লাগছে, ঠিক আছে। দেখো এবার তুমি ডান পক্ষের হিসেব করবে, প্রথমে এ কমপ্লিমেন্ট মানে প্রাইম দেওয়া আছে, কমপ্লিমেন্টও বলতে পারো কিন্তু প্রাইম দেওয়া আছে এটা, ঠিক আছে, এ প্রাইম বের করবে, তারপর বি প্রাইম বের করবে, তারপরে মানে তাদের মধ্যে ছেদ করবে। দেখো এ প্রাইম মানে ইউ বাদ এ, ঠিক আছে, বি প্রাইম মানে ইউ বাদ বি। আচ্ছা বাদ দেওয়া তো তোমরা শিখে গেছো, তাই না, মানে তোমার ইউ থেকে এই এ সেটে যারা আছে সবাইকে বাদ দিয়ে দাও, বাদ দেওয়ার ফলে মানে প্রথম সেটে যা পড়ে থাকবে মানে ইউ সেটে যা পড়ে থাকবে তারাই হবে অ্যান্সার, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো মানে এটুকু আর করে দিলাম না, তোমরা নিজেরা করবে, আমি শুধু পথ দেখাচ্ছি, পড়ার কিন্তু একটা স্টাইল আছে, সবসময় যে স্যার তোমাকে সব করে দিল নিজে খাটবে না, তাহলে কিন্তু পরীক্ষায় খুব সমস্যায় পড়বে, ঠিক আছে। সেই জন্য আমি কিন্তু মানে এত জোর দিচ্ছি না এখন এই যে এই অঙ্কটার ক্ষেত্রে, মানে তোমরা প্র্যাকটিস করবে, আমি তো তোমাদেরকে পথ দেখিয়েই দিচ্ছি, পড়াশোনার স্টাইল আছে। একটা কথা বলি, মানে একজন লোক আছে যে স্মার্টভাবে পড়াশোনা করে, সে কিন্তু ভালো রেজাল্ট করবে, আর আরেকজন আছে সে অনেক পরিশ্রম করে, গাধার মতো সারাদিন রাত খাটে, কিন্তু সে কিন্তু ফলাফল ভালো নাও করতে পারে, কারণ স্মার্ট পদ্ধতি আলাদা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পড়াশোনার অনেক টেকনিক আছে, ঠিক আছে, তোমাদেরকে বুঝতে হবে। দেখো ডান পক্ষে এখন তুমি ছেদ করে দাও, মানে ছেদ করার ফলে মানে সরি মানে এই যে একটু আগে যে এ প্রাইম বের করলে, এ প্রাইম বি প্রাইম, ঠিক আছে, এ প্রাইম বি প্রাইম, ঠিক আছে, এদেরকে পাওয়ার ফলে তুমি আবার এদের মধ্যে ছেদ করে দাও। দেখো এইটার মধ্যে এবং এইটার মধ্যে একমাত্র কমন উপাদান হচ্ছে সেভেন, তাই এই সেভেন হবে অ্যান্সার যেহেতু ছেদ করতে বলেছে। এখন দেখো ডান পক্ষে পেয়েছি এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে সেভেন, বাম পক্ষেও পেয়েছি তোমার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে সেভেন, তার মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এখন আমরা আরও প্রশ্ন সমাধান করি, চলো, মানে এগুলো একই রকম প্রশ্ন, ঠিক আছে, মানে পেঁচিয়ে পেঁচিয়ে দেয়, মানে ভেজাল ঢুকিয়ে দেয়, ঠিক আছে, তোমরা নিজেরাই পারবে। দেখো আমি আর তেমন একটা করে দেবো না এখন, ঠিক আছে, আমি তোমাদেরকে শুধু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তুমি বি ছেদ সি বের করবে, বের করার ফলে যা পাবে সেইটাকে ইউ থেকে বাদ দিয়ে দাও, এই যে এই ইউ সেট থেকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে, তারপর তুমি মানে ডাইরেক্ট করে দেবে, মানে ঠিক আছে, মানে এই যে এখানে করে দেওয়াই আছে, ঠিক আছে, এইভাবে করবে, তোমরা শুধু মনে রাখবে পদ্ধতিগুলো, ঠিক আছে। এবং এইটার ক্ষেত্রে দেখো ডান পক্ষের ক্ষেত্রে প্রথমে বি প্রাইম বের করবে, তারপর সি প্রাইম, তারপরে দুইজনকে সংযোগ করে দেবে, এই যে দেখো মানে ডান পক্ষেও করা আছে, দেখাই তোমাদেরকে। আচ্ছা দেখো ডান পক্ষটা কোথায় গেল, ও মাই গড, আমি তো
ডান পক্ষটা মনে হয় লিখিনি, ঠিক আছে? ও, এটা একটা কথা, তোমাদেরকে ভালো মতো পড়াতে পারছি না নাকি? দেখো আমি বাম পক্ষ পর্যন্ত করেছি, ঠিক আছে? তোমাদের ডান পক্ষটা হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? তোমরা কিন্তু মানে হোমওয়ার্ক করে নেবে এটা। মানে ডান পক্ষ এখানে কিন্তু এই যে বি প্রাইমটা বের করা আছে, ঠিক আছে? সি প্রাইমটা তোমরা বের করে নেবে, ঠিক আছে? ইউ থেকে সিকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে? ফলে প্রথম সেটে মানে ইউ সেটে যারা থাকবে তাদেরকে নিয়ে গঠিত সেট হবে সি প্রাইম। এখন তুমি বি প্রাইম আর সি প্রাইম সংযোগ করে দাও, সকল উপাদানকে কমা দ্বারা একত্রে লেখো, ঠিক আছে? তাহলেই সেটাই হবে তোমার এই বি প্রাইম সংযোগ সি প্রাইম, ঠিক আছে? তখন তুমি দেখবে যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় নাকি। যদি সমান হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? মানে সঠিক, যৌক্তিকতা সঠিক, তাই না? এভাবে লিখে দেবে। দেখো এবার আমরা আবার ক্রমজোরে ফিরে যাচ্ছি, ঠিক আছে? ক্রমজোরের ম্যাথমেটিক্সে দেখো এবার একটু তোমাকে মনে হয় অপনয়ন পদ্ধতি অবলম্বন করতে হতে পারে বা প্রতিস্থাপন পদ্ধতি, ঠিক আছে? দেখো তো আমি তোমাদেরকে নিয়ম বলেছিলাম, এইটার এই জোড়ার এ হবে এই জোড়ার এ এর সমান, এই জোড়ার বি হবে এই জোড়ার বি এর সমান, ঠিক আছে? সাধারণ গঠন কিন্তু এ কমা বি, মানে প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা হচ্ছে বি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তার মানে এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস টু লিখতে পারি এবং ওয়াই প্লাস টু সমান টু এক্স প্লাস ওয়ান লিখতে পারি। এই যে দেখো লিখে ফেলেছি, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করি, চলো এই আই নং সমীকরণ থেকে আমরা এক্সের মানটা বের করে ফেলি, ঠিক আছে? মানে এটা তোমার প্রতিস্থাপন মানে পদ্ধতি, ঠিক আছে? আশা করি তোমরা পারো। দেখো এই যে আই নং এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস টু, এখন মাইনাস ওয়ানকে ডান পক্ষে পাঠিয়ে দাও, কত হয়? প্লাস ওয়ান, তাই না? এখন মাইনাস টু আর প্লাস ওয়ান মিলে তো মাইনাস ওয়ান হয় সর্বশেষ, সুতরাং এক্স সমান কী পাই আমরা? ওয়াই মাইনাস ওয়ান। 3 নম্বর সমীকরণ দিলাম, দিতেই পারি, তোমার ইচ্ছা, তাই না? এখন এই এই যে 3 নং সমীকরণ যে এক্সের মানটা পেলাম, এই এক্সের মানটা তুমি এই 2 নং সমীকরণে বসাও। এটা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি, ঠিক আছে? তোমাদের এইটের পড়া, ঠিক আছে? সমীকরণের পড়া, আশা করি বুঝতে পেরেছ। কারণ যেভাবেই হোক আমাদের তো এই এক্স ওয়াইয়ের মান বের করতে হবে, তাই না? এটাই মানে দুঃখের বিষয়। যাই হোক, দেখো তুমি বসিয়ে দাও, ঠিক আছে? দেখো কোথায় গেল, এই যে দেখো এই যে এক্স এখানে ছিল, এই এক্সের জায়গায় আমরা ওয়াই মাইনাস ওয়ান বসিয়ে দেবো। ওই যে দেখো নিচে কিন্তু ওয়াই মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছি, ওয়াই প্লাস টু ওইভাবেই ছিল, এই যে টু ইন্টু এক্স ছিল, এক্সের জায়গায় এই যে দেখো ওয়াই মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছি। তারপর এখন একটু গুণ করে দাও, টু ইন্টু ওয়াই প্লাস মাইনাস মাইনাস টু, তাই না? টু অক্ষে টু, আশা করি বুঝতে পেরেছ। এখন তুমি এই পাশ ওই পাশ করো, ঠিক আছে? এটা সহজ, ঠিক আছে? ওই পাশ করা তো তোমার সহজ, তাই না? এই পাশ ওই পাশ, দেখো ওয়াই মাইনাস টু ওয়াই, এই প্লাস টু ওয়াইকে এই পাশে এনেছি, মাইনাস টু ওয়াই হয়ে গেছে। এই প্লাস টুকে এই পাশে নিয়েছি, মাইনাস টু হয়ে গেছে। এখন দেখো মাইনাস টু আর মাইনাস টু মিলে কত হয়? মাইনাস ফোর। এখন মাইনাস ফোর থেকে তুমি প্লাস ওয়ান যোগ করো, তুমি কত পাবে? ক্যালকুলেটর দিয়ে করো, ঠিক আছে? মাইনাস থ্রি হবে, ঠিক আছে? মাইনাস থ্রি। আর একটা ওয়াই থেকে যদি তুমি দুইটা ওয়াই বাদ দাও তাহলে কিন্তু মাইনাস ওয়াই থাকে, ঠিক আছে? মানে ছোট থেকে বড় বিয়োগ বিয়োগ দিলে তো তোমার ঋণাত্মক একটা চিহ্ন আসবে, তাই না? এটা তোমরা সবাই জানো, আশা করি বুঝতে পেরেছো। তাই এখানে মাইনাস ওয়ান হয়েছে, সরি মাইনাস ওয়াই হয়েছে। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা চলে যাবে, কারণ মানে মাইনাস দ্বারা গুণ করে দিলেই উভয় পক্ষে কাজ শেষ। তাই সুতরাং ওয়াই সমান আমরা 3 পেয়েছি। এখন তুমি বলবে ভাইয়া মানে এক্সের মান তো বের করা তো আগেই হয়ে গেল, ওয়াইয়ের মানও পেয়ে গেলাম, তার মানে কি এই এক্সের মান ওইটা হবে আর ওয়াইয়ের মান কি এটা হবে? না, ওইটা কিন্তু আসল এক্সের মান নয়, ওটা একটা পদ্ধতি, মানে ওটা আমরা সাহায্য নিয়েছি, ঠিক আছে? এক্সের মান কিন্তু এখনও বের হয়নি, ওটার সাহায্য নিয়ে আমরা ওয়াইয়ের মান বের করেছি, ওয়াইয়ের আসল মান। এখন আমরা ওয়াইয়ের আসল মান দিয়ে এক্সের আসল মান বের করব। এখন এই যে ওয়াই সমান থ্রি পেয়েছো না, এই ওয়াই সমান থ্রিটা তুমি 3 নঙে বসাবে, মানে যে কোনো একটাই বসালেই হয়। মানে এই যে হয় তুমি 3 নঙে বসিয়ে দেবে, না হলে 1 নং অথবা 2 নঙে বসিয়ে দিলেও কিছু হবে না, মানে যেভাবে হোক কষ্ট হোক তুমি এক্সের মান পাবেই পাবে। কিন্তু এই 3 নঙে বসালে সহজ হবে, কেন? দেখো সমীকরণটা একটু ছোট, তাই না? ওয়াইয়ের মান কত পেয়েছি? আই হোপ 3 পেয়েছি, তাই না? হ্যাঁ, এখন দেখো থ্রি, ওয়াইয়ের জায়গায় 3 বসাও, 3 মাইনাস ওয়ান মানে কি 2, তার মানে কি এক্সের মান কত পেলাম আমরা? এই যে দেখো 2 পেয়েছি, তাই না? আশা করি বুঝতে পেরেছো। অনেক মানে ধকল গেল, যাই হোক মানে প্রতিস্থাপন পদ্ধতি আশা করি তোমরা পারো, ঠিক আছে? প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো একইভাবে এই যে দেখো আরও আছে, এবার কিন্তু ধ্রুবক দিয়ে খেলবো আমরা, ঠিক আছে? মানে ধ্রুবকের খেলা, অর্থাৎ ধ্রুবক নিয়ে খেলবো আমরা। দেখো ধ্রুবকের গণিতের খেলা, ঠিক আছে? দেখো এইটা সমান এইটা, এইটা সমান এইটা, দেখো তোমাদেরকে কিন্তু আর বলবো না, ঠিক আছে? দেখো প্রথম প্রথম মানে এই জোড়ার প্রথম পদ সমান এই জোড়ার প্রথম পদ, এই জোড়ার প্রথম পদ মানে দ্বিতীয় পদ সমান এই জোড়ার দ্বিতীয় পদ, ঠিক আছে? দেখো দেখো
আমরা যা মানে যেভাবে যুক্তি দিলাম সেভাবে কিন্তু ক্রমজোরের সংজ্ঞা অনুসারে কিন্তু লিখেছি, ঠিক আছে, মানে যুক্তি মতে। দেখো এখন আমরা একটু কি করব, সরি, এখন আমরা দেখো এখানে এ এক্স মাইনাস সি ওয়াই, তাই না? এখানে কি করেছি দেখো, এখানে মানে এই যে নিচে আরেকটা লিখেছি, মানে এই যে এইটার সমান এইটা লিখেছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই যে এইটাকে না এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওয়াই মাইনাস সি এক্স, এটাকে একটু সুন্দর করে একটু সাজিয়ে লিখেছি। মানে দেখো এই যে মাইনাস সি এক্স না, এটাকে সামনে লিখেছি, প্লাস এ ওয়াইকে পেছনে লিখেছি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা তো ডান পক্ষে লিখে ফেলেছি, ঠিক আছে, একই কথা, কিন্তু এই পাশে ওই পাশ করলে সমস্যা নেই। কিন্তু মানে তুমি যদি একই সঙ্গে বাম পক্ষকে ডান পক্ষে নাও এবং একই সঙ্গে ডান পক্ষকে বাম পক্ষে নাও, তাহলে কোনো মানের চেঞ্জ হবে না, মানে তোমাকে কেউ ভুল ধরবে না, ঠিক আছে, গণিতের ভাষায় কোনো ভুল হবে না, ঠিক আছে, কোনো ভুল হবে না। দেখো মানে এটাকে একটু সাজালাম। এখন সমীকরণ আয় হতে পাই এই যে এটা থেকে পাই, দেখো এটা সমান 0, কিন্তু আমাদের এক্স এর মান বের করতে হবে, ওই যে প্রতিস্থাপন পদ্ধতির প্রয়োগ করছি আমরা, ঠিক আছে। আমরা যে কোনো একটা সমীকরণ থেকে মানে তুমি এটা থেকেও বার করতে পারতে, 2 নং থেকেও এক্স এর মান বের করতে পারতে, তখন তোমাকে এই আয় নংয়ে এক্স এর মান বসাতে হতো, ঠিক আছে। তুমি যদি 2 নংয়ে বসাতে তাহলে কিন্তু হতো না, এটা কিন্তু নিয়ম, বসানো যাবে না, ঠিক আছে। আচ্ছা তোমরা জানো, ঠিক আছে, আশা করি। দেখো এটা গুণ আছে, এই পক্ষেগুলো ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এক্স সমান সি ওয়াই ডিভাইডেড বাই এ পেয়েছি, এটাকে 3 নং সমীকরণ দিলাম। এখন সমীকরণ দুইয়ে বসাবো কিন্তু এই এক্সের মান, ঠিক আছে, একে কিন্তু বসাবো না, কারণ এক থেকেই তো এই এক্সের মান পেয়েছি, তাই না? ওখানে বসালে তো আবার কি ভেজাল হয়ে যাবে, মানে গণিতের ভাষায় বসানো যাবে না, ঠিক আছে, বসানো যাবে না। দেখো তার মানে আমাদের এই যে 2 নং সমীকরণ, বা আমরা এক্সের মানটা বসিয়ে দিয়েছি। আসলে আমি যদি তোমাদেরকে লিখে দেখাতে পারতাম, ঠিক আছে, আর একটু ভালো হতো, মানে বোর্ড স্টাইলে, ঠিক আছে, কিন্তু এটা আমার সীমাবদ্ধতা, ঠিক আছে, তোমরা একটু মানিয়ে নাও। দেখো এক্সের জায়গায় কী বসিয়েছি, এই যে দেখো এক্সের মান কী পেয়েছি আমরা, কোথায় গেল দেখো তো, এক্সের মান পেয়েছি সি ওয়াই ডিভাইডেড বাই এ। দেখো তোমাকে আমি এখানে সরাসরি করে দিয়েছি, বুঝেছো? এই যে এক্সের জায়গায় তুমি সি ওয়াই ডিভাইডেড বাই কত এ বসাবে, ঠিক আছে। দেখো এটাকে অনেকভাবে করা যায়, আসলে এটা যে কীভাবে আচ্ছা এটাকে আমি এইভাবে যে করে দিয়েছি, ঠিক আছে, এখানে সরাসরি করে দিয়েছি আমি, ঠিক আছে। আমি এই যে এইখানে না, আমি যখন ভিডিওটা আপলোড করব এখানেও তোমাদেরকে লিখে দেবো যে এইটা সরাসরি কিভাবে হলো, ঠিক আছে, এই অংশটা কিভাবে হলো, ঠিক আছে, এই অংশটা মানে কিভাবে আসলো, এটা আমি এখানে ভেঙে করে দেবো, তখন তোমরা দেখলেই বুঝতে পারবে, এমনভাবে বোঝাবো, ঠিক আছে, মানে লিখে দেবো, তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। সহজ কথায় মনে রাখো যে এখানে যখন এক্সের মান বসিয়েছি তখন গুণ করেছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, গুণ করেছি, লসাগু করেছি, এগুলো করেছি, ঠিক আছে, মানে এইভাবে আমরা মান বসিয়ে দিয়েছি, আসলে এটা তোমাকে বোঝানো দরকার ছিল, ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে এখানেই করিয়ে দিই, ঠিক আছে, ঠিক আছে, আমি ভিডিওটা কাট করবো এখন, তারপর আবার জোরে লাগিয়ে তোমাদেরকে এখান থেকে পড়ানো শুরু করব, ঠিক আছে, কারণ বিস্তারিত তোমাদেরকে বোঝাতে হবে। আচ্ছা আমি একটু ব্যাক নিচ্ছি, মানে টাইম নিচ্ছি, তোমরা কন্টিনিউ করো, ঠিক আছে। আচ্ছা দেখো আমি এখন তোমাকে ক্যালকুলেশনটা দেখিয়ে দেবো, ঠিক আছে, এই যে পাশে আমি লিখে নিয়েছি, ঠিক আছে। দেখো মানে এই যে এইটা সরাসরি কীভাবে লিখলাম এবং এইভাবে কীভাবে আসলাম এগুলো আমি একটু পরে বোঝাবো, ঠিক আছে। দেখো এইটুকু কীভাবে আসলো আমি বোঝাচ্ছি। এই যে দেখো এক্সের জায়গায় না, মানে এই যে দেখো সি ওয়াই ডিভাইডেড বাই এ বসিয়েছি, এটা কিন্তু এক্সের মান, ঠিক আছে, তারপরে মাইনাস সি, এটা আগের মতোই ছিল, প্লাস এ ওয়াই আগের মতোই, বাকিগুলো আগের মতোই, ঠিক আছে। এখন দেখো এই মাইনাস সিকে লবের সঙ্গে গুণ করে দিতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, মাইনাস সিকে লবের সঙ্গে গুণ করে দিতে হবে। দেখো মাইনাস সি আর সিকে গুণ করলে কী হয়, মাইনাস সি স্কোয়ার, আর ওয়াই তো আগেই ছিল সঙ্গে গুণাকারে, এই জন্য গুণাকারে লিখলাম। এখন দেখো কেমন হয়ে গেল, মাইনাস সি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এ, বাকি যারা যেমন ছিল তেমনই আছে। এবং দেখো মানে এইখানে আমরা কি করেছি, লসাগু করেছি, এই যে এই দুটি পদের মধ্যে, ঠিক আছে, লসাগু করেছি। দেখো এখানে আমরা এ কে মানে দেখো হরে কি এ আছে, এটাকে এ কে লসাগু করবো। এখন আমরা দেখো হরে লিখেছি এ, এখন এ আর এ কাটা, তার মানে কি মাইনাস সি স্কোয়ার ওয়াই, এই যে দেখো মাইনাস সি স্কোয়ার ওয়াই পড়ে থাকবে এখানে, প্লাস যেহেতু আছে প্লাস আসবে, যেহেতু এইটার এ ওয়াই এর হরে কেউই নেই, কিছু নেই, মানে ওয়ান আছে, ওয়ানের সঙ্গে মানে এ কে ওয়ান দ্বারা ভাগ করলে এই হয়, এটা কিন্তু এই যে এইটার সঙ্গে গুণ হবে। দেখো এ ইন্টু এ ওয়াই মানে কি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এই যে দেখো এ স্কোয়ার লিখেছি, আর ওয়াই তো গুণ আকারে থাকবে, মানে কারণ ওই যে এ তো এ স্কোয়ারের সঙ্গে গুণই করে দিলাম, তাই না, মানে সবার সঙ্গেই তো গুণ হয়ে গেল এক কথায়, ঠিক আছে, মানে ওয়াইটা এ স্কোয়ারের সঙ্গে গুণ আকারে আছে, মানে এ এর সঙ্গেও গুণ আকারে আছে, ঠিক আছে।
অর্থাৎ এ ইন্টু এ ওয়াই করলে আমরা কী পাবো, এ স্কোয়ার ওয়াই পাবো, কারণ এ ইন্টু এ মানে এ স্কোয়ার। ঠিক আছে, আশা করি এই যে দেখো এটুকু কীভাবে পেলাম তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর ডান পক্ষে যা ছিল তাই। ঠিক আছে, দেখো এখন আমরা কি করেছি, এই যে দেখো লবে কিন্তু ওয়াই কমন চাই, মাইনাস সি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই, তার মানে ওয়াই কমন নিলে আমরা কি পাই, মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই না? দেখো এখন আমরা এই যে উভয় পক্ষের মানে তুমি আগে গুণ করে দাও কোনাকুনি। ঠিক আছে, এইটা এইভাবেই থাকবে, এইটার সঙ্গে গুণ হবে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, উভয় পক্ষ থেকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাদ দিয়ে দাও, মানে ভাগ চলে যাবে, এক কথায় শেষ। এটা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, আর ভাগে গেলে তো কাটাকাটি হয়ে যাবে, তাই না? তার মানে ওয়াই সমান এ পেলাম আমরা, তাই না? ওয়াই সমান এ পড়ে থাকে। সুতরাং আমরা এই ওয়াইয়ের মানটা এখন আয় নঙে মানে 3 নঙে বসিয়ে দেব। ঠিক আছে, এই যে এইখানে বসিয়ে দেবো, এখানেও বসাতে পারো 2 নঙে, আবার 1 নঙেও, তোমাদের ইচ্ছা, কিন্তু 3 নঙে বসালে সহজ হবে, সুবিধা হবে। ঠিক আছে, দেখো এই যে দেখো এক্স সমান তোমার সি ইন্টু এ ডিভাইডেড বাই এ। ঠিক আছে, মানে ওয়াইয়ের জায়গায় আমরা এ বসিয়েছি, তাই না? এই যে দেখো মানে ওয়াইয়ের জায়গায় এ বসিয়েছি, তার মানে কি একটা এ আর একটা এ কাটা, তার মানে কি এক্স সমান কত পাচ্ছি, সি পাচ্ছি। অতএব আমরা এক্স কমা ওয়াই কত পাচ্ছি, সি কমা এ, তাই না? এইভাবেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আরেকটা কথা, মানে কথা হচ্ছে কি, এখানে যেহেতু আমাদেরকে মানে এক্স ও ওয়াইয়ের মান বের করতে বলেছে, ঠিক আছে, এই যে এইভাবে বের করতে বলেছে, ঠিক আছে, আমরা এইভাবেই কিন্তু লিখব, মানে যেভাবে প্রশ্ন দেওয়া আছে এইভাবে লিখব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা আরও কিছু প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, এই যে আরেকটা প্রশ্ন আছে, দেখো একইভাবে আমরা এইটা সমান এটা লিখবো, এটা সমান এটা লিখবো। এই যে দেখো 13 সমান এত, 3x + 2y সমান 13। ঠিক আছে, মানে বুঝতেই পারছো এখানে। দেখো সরি মানে 6y সরি মানে 6y মাইনাস ওয়াই, ঠিক আছে, 6x সরি ভুল হচ্ছে, মানে লম্বা ক্লাস নিচ্ছি তো এই জন্য। দেখো 6x মাইনাস ওয়াই সমান 1 হবে, এবং 13 সমান 3x + 2y হবে, মানে এই যে এইটাকেই একটু সুন্দর করে লিখেছি। সুতরাং 3x + 2y সমান 13। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তুমি চাইলে এটাকেও প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো সমাধান। ঠিক আছে, সমাধান করে এক্স ও ওয়াই এর মান বের করতে পারো। ঠিক আছে, কিন্তু এবার আমি নতুন পদ্ধতিতে করব, যেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, আশা করি তোমরা পারো। দেখো যেভাবে হোক মানে এই দুটি সমীকরণের হয় এক্সের সহগগুলো, ঠিক আছে, এক্সের সহগগুলো, এবং হয় ওয়াইয়ের সহগগুলো সমান করব। ঠিক আছে, দেখো দেখো আয়নংকে আমরা 2 দ্বারা গুণ করেছি। দেখো দেখো মানে আয়নং সমীকরণের উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করেছি। দেখো 1কে 2 দ্বারা গুণ করলে 2 হয়, 2কে -y দ্বারা গুণ করলে -2y হয়, আর 6xকে 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12x হয়। এই যে দেখো মানে করেছি। তুমি চাইলে একটাকে গুণ করেছো, তাই না? এটাকে গুণ করতে পারো, অথবা এটাকেও গুণ করতে পারো। ঠিক আছে, মানে অপনয়ন পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয় আশা করি তোমরা পারো, ক্লাস 8-এ শিখেছো। ঠিক আছে, দেখো এখন আমরা যেহেতু এই যে দেখো ওয়াইয়ের সহগ কিন্তু সমান করে ফেলেছি, -2 আর +2, তার মানে কি এখন আমরা মানে কি করব, কাটাকাটি করব। তোমরা আশা করি জানো। ঠিক আছে, যেহেতু সহগ সমান করেছি আমরা সরাসরি যোগ বিয়োগ করে দেবো, +2y -2y কাটা। ঠিক আছে, এবং 12x আর 3xটা যোগ করলে কত হয়, 15x, আর এই পক্ষে 13 আর 2 যোগ করলে 15 হয়, তাই না? এখন এই পাশে এক্সের সঙ্গে 15 গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ x সমান 1 পাবো আমরা। ঠিক আছে, দেখো অপনয়ন পদ্ধতি আমি আর বললাম না, এটা তোমরা পারো। ঠিক আছে, এইটা শিখেছো। ঠিক আছে, তারপর আমরা তোমাদের এই সাধারণ গণিতে তোমার সমীকরণ অধ্যায় আছে, ঠিক আছে, সেখানে আবার শিখবো অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো সুতরাং এক্সের মান 1 পেয়েছি, কিন্তু আমাদের এখন ওয়াইয়ের মান বের করতে হবে। এখন এই এক্সের মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলে তুমি ওয়াইয়ের মান পেয়ে যাবে। ধরো 2 নঙে বসালে এই যে এইটাই। ঠিক আছে, তার মানে এক্সের মান কত, 1 পেয়েছি, 3 অক্ষে 3 +2y, তাই না? ওই যে দেখো নিচে একদম নিচে 3 × 1 মানে 3 +2y আছে। এখন 3টাকে আমরা ডান পক্ষে পাঠিয়ে দাও, 13 - 3 হয়, 13 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 10। ঠিক আছে, এবং একটু এই পাশে আসো। ঠিক আছে, মানে আমি মুখেই করে দিচ্ছি, তাই না? 13 থেকে 3 বিয়োগ করলে 10 হয়। এখন 2কে মানে এই পাশে পাঠিয়ে দাও, ভাগ করে দাও, 10 ভাগ 2 মানে কি 5 হয়, y সমান 5। এই যে দেখো x, y আমরা পেয়ে গেছি 1, 5।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একটু বেশি ফাস্ট বলছি তাই না? তোমরা একটু মানে মানিয়ে নাও, আমি মানে নতুন তো এই জন্য একটু ফাস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি স্লো করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো এখন আমরা পরের প্রশ্নগুলো সমাধান করব, কিন্তু আমি তেমন একটা করে দেবো না। কেন? কারণ এতক্ষণ মানে তোমাদেরকে আমি বুঝিয়েছি অনেক কিছু। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। তোমাদের বোরিং লাগতে পারে মানে অনেক লম্বা ক্লাস হলে। দেখো সেট দেওয়া আছে, পি ক্রস কিউ, কিউ ক্রস পি নির্ণয় করতে হবে। মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেই কীভাবে করবে। দেখো এই এ কে বি এর সঙ্গে কমা দিয়ে লিখবে এ কমা বি, এই এ কে সি এর সঙ্গে কমা দিয়ে লিখবে এ কমা সি, এবং ফার্স্ট ব্র্যাকেট দিবে। কিন্তু লেখার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, কারণ কার্তেশীয় গুণন সেটও কিন্তু একটা সেট, আর সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখতে হয়। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। একইভাবে এটাও করব আমরা। দেখো বি কমা এ, এই যে গুণ করেছি মানে একসঙ্গে লিখেছি বি কমা এ, ও বি কমা এ তো লিখলাম, সরি। এই যে দেখো সি কমা এ, সি কমা এ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একইভাবে এই যেগুলো তোমরা পারবে সংযোগ মানে ছেদ করবে, ছেদ করার ফলে যে সেট পাবে। ঠিক আছে, এই যে খ নম্বরের ক্ষেত্রে, ঠিক আছে, এ ছেদ বি করে দেখো যে উপাদান মানে যে সেট পাবে সেই সেটকে তুমি সি এর সঙ্গে ক্রস করে দেবে, মানে ওই যে কমা দ্বারা লিখবে ওইভাবে গুণ করার মতো আর কি। ঠিক আছে, দেখো আশা করি তোমরা পারবে। ছেদটা আগে করে ফেলো, মানে দুইটাই যে সেটে যে সকল উপাদান উভয় সেটে আছে তাদেরকে নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। এবং 4,5 আমরা পেয়েছি। এখন এটাকে আমরা গুণ করে দেবো কার সঙ্গে, মানে ক্রস করব, গুণ না মানে ক্রস করব সি এর সঙ্গে। সরি, কোথায় গেলাম দেখো, ও মাই গড কোথায় চলে গেলাম দেখো তো, না ঠিকই আছে। এই যে দেখো ক্রস করে দেবো, 4কে এই দুটোর সঙ্গে গুণ করবে মানে কমা দিয়ে লিখবে 4,x। এই যে দেখো 4,x লিখেছি, আবার 4,y, 4,y করেছি। এখন যেহেতু 4-এর কাজ শেষ, তার মানে এই উপাদানটা বাকি আছে 5,x। ওই যে দেখো 5,x, 5,y, ওই যে দেখো 5,y। ঠিক আছে, এখন এগুলোকে তুমি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে মানে লিখে দাও, হয়ে গেছে, শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো যখন আমরা কমা দ্বারা লিখবো তখন কিন্তু মানে ওই যে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা লিখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু নিয়ম, আশা করি বুঝতে পেরেছো। দেখো তো এগুলো পারবে কিনা, আর করে দেবো না। ঠিক আছে, মানে তোমাদের বোরিং লাগতে পারে। ঠিক আছে, এগুলো একই রকম, কিন্তু প্রায় সব একই রকম। এগুলো বারবার করলে মানে স্মার্ট পদ্ধতি হচ্ছে না, মানে গাধার মতো খাটুনি হচ্ছে শুধু। ঠিক আছে, না হলে তোমাদের সময় নষ্ট হবে। এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই যে দেখো এগুলো কিন্তু তোমরা তোমরা এখন নিজেরাই পারবে। গুণনীয়ক বের করলে ওদেরকে দিয়ে কমা দ্বারা তুমি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখলেই ওটা সেট নির্দেশ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই যে দেখো গুণনীয়ক বের করবে, গুণিতক বের করবে, সংযোগ করবে, ছেদ করবে। ঠিক আছে, এগুলো তোমরা এখন নিজেরাই পারবে। আশা করি বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে পারো। ঠিক আছে, সমস্যা নেই। দেখো এই দুটো প্রশ্ন আমি তোমাদেরকে সমাধান করে দেবো। ঠিক আছে, আর একবার এই ধরনের প্রশ্ন আমি সমাধান করিয়েছি তোমাকে। ঠিক আছে, এই প্রশ্নগুলো সমাধান করার পরে আমরা কিন্তু তোমার ফাংশন অধ্যায়ে চলে যাব, মানে ফাংশন মানে অনুশীলনীতে চলে যাব, মানে ফাংশন সম্পর্কে জানবো। ঠিক আছে, আমরা সেটের মানে সেট চ্যাপ্টারের মানে সেট অংশটা শেষ করে ফেলেছি, কারণ সেট ও ফাংশন অধ্যায়টি তো দুই ভাগে বিভক্ত, তাই না? সেট ও ফাংশন। সেটটা প্রায় শেষ হয়ে গেছে, এই যে এই ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে সেটের অংশ, কিন্তু ফাংশনটা আসবে। ঠিক আছে, ফাংশন জানতে হবে এরপরে আমরা। দেখো কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলাই পছন্দ করে তদ্রূপ শিক্ষার্থীর সঙ্গে 10 জন। কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না তা ভেন্চিত্রের সাহায্যে নির্ণয় করো। দেখো খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, আগেরটার মতোই। ঠিক আছে, দেখো আমরা 30 জন শিক্ষার্থীর মানে সেটকে এস দ্বারা নির্দেশ করেছি। ঠিক আছে, এখন এফ ও সি দ্বারা নির্দেশিত বৃত্তাকার যে বৃত্ত দেখতে পাচ্ছ, বৃত্তাকার ক্ষেত্র মানে বৃত্ত, এই বৃত্ত দুটি কিন্তু যথাক্রমে এফ হচ্ছে ফুটবল, ফুটবল দ্বারা প্রকাশ করেছি, সি হচ্ছে ক্রিকেট মানে সি দ্বারা প্রকাশ করেছি। ঠিক আছে, মানে ফুটবল বৃত্তকে মানে ফুটবল দ্বারা প্রকাশ করেছি, আর ক্রিকেটকে আমরা মানে সি বৃত্ত দ্বারা প্রকাশ করেছি। এখন কথা হচ্ছে মানে যারা যেটা পছন্দ করে সেটাকে আমরা এফ ও সি দ্বারা প্রকাশ করেছি, এক কথায় শেষ। এফ মানে ফুটবল, সি মানে ক্রিকেট। ঠিক আছে, দেখো ভেনচিত্রটি 4টি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে। ওই যে আগের যে প্রশ্ন একটা সমাধান করালাম না তোমার ভেনচিত্রের একটা অঙ্ক, ওই ধারণাই কিন্তু। ঠিক আছে, দেখো শুধু পি মানে শুধু P1, শুধু P2, শুধু P3, ঠিক আছে, এরা কিন্তু একে অপরকে ছেদ করেনি। এই জন্য কিন্তু এখানে বলেছে ভেনচিত্রটি 4টি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে। আবার এই যে তোমার এই বৃত্তগুলো বাইরে যে অংশটা আছে সাদা অংশ, ওটাও কিন্তু একটা মানে অংশ। ঠিক আছে, ওটাও কিন্তু একটা সেট, যেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করেছি, P4 দ্বারা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এই যে এই কথাই কিন্তু এই যে এখানে বুঝিয়েছে। ঠিক আছে,
দেখো আমরা আগের মতোই কী করব আমরা এখানে এফ ছেদ সি মানে এই যে কমন উপাদানটা মানে P2 বের করব। P2 মানে হচ্ছে এফ এবং সি এর মধ্যবর্তী মানে কমন উপাদান বা এফ ইন্টারসেকশন সি বলতে পারো তুমি। মানে দুইটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট আমরা বের করব। তারা কিন্তু কয়জন, এই যে দেখো 10 জন উদ্দীপকেই বলে দিয়েছে, উদ্দীপকেই কী করে দিয়েছে বলে দিয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এবার আমরা P1 বের করব, মানে শুধু ফুটবল খেলা পছন্দ করে। ঠিক আছে, কেন শুধু বলছি, কারণ ওই যে দেখো কমন উপাদানটা কিন্তু মানে বাদ চলে যাবে, শুধু পি বলছি মানে শুধু ফুটবল খেলা যারা পছন্দ করে তাদের কথা বলছি। ঠিক আছে, দেখো শুধু ফুটবল খেলা পছন্দ করে সেরকম শিক্ষার্থীদের সেট হবে তোমার, মানে ফুটবল কতজন পছন্দ করে 20 জন, তাই না? ওই 20 জন থেকে কমন উপাদান মানে দুটোই যারা পছন্দ করে তাদেরকে বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা শুধু মানে যারা ফুটবল খেলা পছন্দ করে তাদেরকে পেয়ে যাব। অর্থাৎ 20 বিয়োগ 10 মানে কি 10 জন, এই 10 জন শুধু ফুটবল খেলা পছন্দ করে। একইভাবে কিন্তু শুধু ক্রিকেট খেলা যারা পছন্দ করে তাদের সেট হবে তোমার 15 বিয়োগ কত 10। ঠিক আছে, মানে 5 জন, এরা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে। ঠিক আছে, কেন 20 থেকে আবার 10 বিয়োগ করলাম না, কারণ কি 20 জন তো ফুটবল পছন্দ করে বেটা, তাই না? মানে এরা 20 জন শুধু ফুটবল পছন্দ করে, তাই না বেটা? দেখো 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, তার মানে 15 থেকে বিয়োগ হবে 10কে আমরা বিয়োগ করে দেবো 15 থেকে। ঠিক আছে, অর্থাৎ 5 জন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো একটু পরের স্লাইডে যাচ্ছি। দেখো এখন ও মাই গড, আমি কি একটাকেই বারবার লিখলাম? আচ্ছা, আমি মনে হয় এই মানে এইটুকুকে আবার লিখেছি, কোনো ব্যাপার না। এই যে দেখো মানে ওগুলোই কিন্তু আবার লিখেছি। ঠিক আছে, এখন দেখো এক এবং উভয় খেলা পছন্দ শিক্ষার্থীদের সেট এবং সদস্য সংখ্যা। মূল কথা হচ্ছে এই যে এখানে বলেছে না P1 সংযোগ সি বা P1 সংযোগ P2 সংযোগ P3, মানে এই যে বৃত্তের অংশে যারা আছে, ঠিক আছে, এই বৃত্তের অংশের কথাটার মানে হচ্ছে অন্তত যেটাই হোক পছন্দ করে, ক্রিকেটই হোক বা ফুটবলই হোক পছন্দ করে তো, তাই না? সেই জন্য বলেছি যে এক এবং উভয় খেলা পছন্দ শিক্ষার্থীদের সেট আমরা মানে এখন বের করব, সেটা হচ্ছে 10 যোগ 10 যোগ 5 মানে 25 জন। এই 25 জন হচ্ছে যারা পছন্দ করে, যেটাই করুক অন্তত পছন্দ তো করে, তাই না? এরা হচ্ছে তারা যারা পছন্দ করে। ঠিক আছে, তা এখন আমরা কি করব, আমাদের বের করতে কি বলেছে বলো তো, দুইটি খেলাই পছন্দ করে না শিক্ষার্থীদের সেট। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে বের করব, ওই যে মোট শিক্ষার্থী থেকে আমরা এই পছন্দ করা শিক্ষার্থী বাদ দিলে যাদেরকে পাবো তারাই হচ্ছে সেই শিক্ষার্থী, সেই পাপী, ঠিক আছে, যারা দুইটি খেলাই পছন্দ করে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এই যে কথাটি লিখলাম, দুইটি খেলাই পছন্দ করে না শিক্ষার্থীদের সেট, এটাকে তুমি এই যে এইভাবে লিখতে পারো, এস বাদ এফ সংযোগ সি। ঠিক আছে, এটা হচ্ছে P4 দ্বারাও প্রকাশ করতে পারো। মানে এই যে দেখো এই যে ভেনচিত্রের এই সাদা অংশ বৃত্ত বাদে এই যে বাকি অংশটুকু হচ্ছে তোমার যারা পছন্দ করে না তাদের মানে নির্দেশ করছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো প্রশ্নটা কিন্তু খুব মজাদার। ঠিক আছে, তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, নিজেরাই পারবে। ঠিক আছে, একবার দেখলে একটু প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এখন আমরা এই সর্বশেষ প্রশ্ন মনে হয়, ঠিক আছে, সৃজনশীল বলতে পারো। দেখো এটা কিন্তু পার্সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে, সাবধান। ঠিক আছে, দেখো মানে সহজ প্রশ্ন এক কথায়। দেখো 100 জন শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় মানে কোনো একটা পরীক্ষায় 65% তোমার বাংলায় মানে পাশ করেছে, আই হোপ, ঠিক আছে, বাংলায় পাশ করেছে, 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে এবং 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। এবার কিন্তু উদ্দীপকটা একটু ঘোরানো আছে, ঠিক আছে, এবার একটু মানে ভেজাল দেওয়া আছে। দেখো মানে এখানে কি বলেছে, 100 জন শিক্ষার্থীর মধ্যে 65% শিক্ষার্থী বাংলায়, 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজি মানে দুটোতেই পাশ করেছে, আবার 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। এবার কিন্তু ফেলের কথা বলে দিয়েছে, আগের ক্ষেত্রে কিন্তু আমরা ফেল করেছে কারা তাদেরকে বের করেছি, তাই না? দেখো ক নম্বরটা প্রশ্ন সমাধান করো, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। ওই যে আমি যেটা বললাম মানে ওইটাই এখন আমরা বাংলায় লিখব। ভেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটি 100 জন পরীক্ষার্থীর সেট, যেটাকে ইউ দ্বারা প্রকাশ করেছি, এবং পরস্পরচ্ছেদী দুইটি বৃত্তক্ষেত্র দ্বারা বাংলা ও ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট যথাক্রমে, মাই গড কোথায় চলে যাচ্ছি, সরি। দেখো দেখো আমি একটু ক্ষমা চাইছি। দেখো এবং পরস্পরচ্ছেদী দুইটি বৃত্তক্ষেত্র দ্বারা বাংলা ও ইংরেজিতে পাস পরীক্ষার্থীদের সেট যথাক্রমে বি ও এফ নির্দেশ করা হলো।
এই লাইনটার মানে হচ্ছে যে আমরা একটা মানে বৃহৎ সেট নিয়েছি, একটা আয়তাকার সেট নিয়েছি যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি। এই ইউ হচ্ছে তোমার 100 জন শিক্ষার্থীকে নির্দেশ করছে, এবং বি বৃত্তটাকে আমরা বাংলায় পাশ করা শিক্ষার্থীদেরকে নির্দেশ করছি, এবং এফ বৃত্তটাকে দ্বারা আমরা ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীদেরকে নির্দেশ করছি। এবং আরেকটা কথা বলে দিতে পারো, ঠিক আছে, আরেকটা কথা বলে দিতে পারো যে বি এবং এফ পরস্পরকে ভালো মতোই ছেদ করেছে, ঠিক আছে, মানে ছেদ করেছে এখানে, এই যে এখানে বলেই দিয়েছে পরস্পর ছেদি। আচ্ছা, আমার কথা লিখতে হবে না, মানে এখানে লিখেই দিয়েছে যে পরস্পর ছেদি দুইটি বৃত্তক্ষেত্র, তাই না, পরস্পর ছেদি দুইটি বৃত্তক্ষেত্র, অর্থাৎ এরা কিন্তু ছেদ করেছে, ঠিক আছে, এটুকু লিখলেই হবে, আর লিখতে হবে না, আশা করি বুঝতে পেরেছ। দেখো এই যে পি দেখতে পাচ্ছ না 17 লেখা, এটা হচ্ছে শুধু 17, মানে পি শুধু 17, ঠিক আছে, এটা শুধু পি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর এটা শুধু আর এটা শুধু কিউ, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো ও মাই গড, এরকম কেন হচ্ছে? আচ্ছা, এই যে দেখো, এখন আমরা খ নংটা সমাধান করব, ঠিক আছে, এটা ক নম্বর একটু মানে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এই যে 17, 48 লিখেছি না, মানে এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার মানে সংখ্যায় লিখেছি আর কি, ঠিক আছে। যাই হোক, মানে এগুলো ভুলে যাও, মানে এই যে এখানে যেভাবে লিখেছি না, এই যে কোথায় গেল, এই যে এগুলোকে আমরা মানে ওই ভেনচিত্রে এই যে এখানে লিখে দিয়েছি, ঠিক আছে, একটু পরে বলছি। দেখো খ নম্বরে বের করতে হবে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো, মানে শুধু বাংলায়, কোনো ইংরেজির কথা আসবে না, আবার যখন ইংরেজির কথা বলবো কোনো বাংলার কথা আসবে না, ঠিক আছে। দেখো এই ডেটাগুলো তোমরা কিন্তু মানে খাতায় উঠিয়ে নাও, ঠিক আছে, আমি করাবো। দেখো এখানে কিউ হচ্ছে বি ছেদ ই, দেখো তো এই যে কিউটা দেখতে পাচ্ছ না, কিউ কিন্তু বি এবং তোমার ই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, মানে কি হলো, মানে ইংরেজিতে আমরা এফ দ্বারা প্রকাশ করেছি, ঠিক আছে, আসলে এখানে ইটা যেটা দেখতে পাচ্ছ না, এই ইটাকে তোমরা এই যে বাকি অংশটা কল্পনা করো, ঠিক আছে, মানে আমি একটু এই যে এখানে ইকুয়েশনটা একটু উঠিয়েছি, মানে ভুল লিখেছি ইকুয়েশনটা, ঠিক আছে। এই যে কিউ দেখতে পাচ্ছ না, আমরা যেহেতু এ বিকে ধরেছি বাংলা এবং এফকে ধরেছি ইংলিশ, ঠিক আছে, তাই আমরা কে ধরবো কি, এই যে বাকি অংশটা, মানে ওই যে মানে যেগুলো হচ্ছে তোমার বাইরের অংশ, ওগুলোকে আমরা ধরেছি, ঠিক আছে। দেখো এই যে এখানে আমরা, এখানে তুমি এফ লিখে দেবে, ঠিক আছে, এখানে আমি লিখে দিয়েছি ভুল করে। দেখো এখানে কিউ সমান মানে কি, কিউ হচ্ছে তোমার কমন অংশ, উভয় বিষয় যারা মানে পাশ করেছে, ঠিক আছে, বাংলা আর ইংরেজি, তাদের সেট হবে বি ছেদ এফ লিখবে এখানে, ঠিক আছে, তোমরা একটু লিখে নিও, এখানে লিখেছি আমি এফ, এফ হবে, ঠিক আছে, এখানে এফ লিখবে, অর্থাৎ তাদের সংখ্যা কত, 48। এই যে দেখো, মানে 48 মানে শতকরে দেওয়া আছে, আমরা এটাকে 48 ধরে নিয়েছি, মানে সংখ্যা হিসেবে ধরে নিয়েছি, ঠিক আছে। দেখো এখন সুতরাং পি, পি কোনটা বলো তো, এই যে দেখো পি, এই পি হচ্ছে শুধু বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের সেট, যার সদস্য সংখ্যা কত হবে বলো তো, বলো কত হবে, এই 65%, মানে এই 65 থেকে এই যে 48কে বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। মানে মানে যেটা থেকে মানে যেটা মানে ধরো তোমাকে শুধু বাংলা বের করতে বললো, শুধু তোমাকে ইংরেজি বের করতে বললো, তখন তুমি করবে কি, মানে যেটা থেকে বের মানে যেটা বের করতে বলবে সেটা থেকে তোমার উভয়ে মানে উভয় বিষয়ে পাশ করেছে উভয় বিষয়ে ফেল করেছে এরকম ধারণা আসলে তুমি ওইগুলো বিয়োগ করে দেবে। মানে এটা মানে কি বলে মানে এটা তো তোমার ধারণা, তাই না, তোমার মাথায় থাকার কথা এই জ্ঞানটা। 65 থেকে 48 বিয়োগ করলে অবশ্যই শুধু বাংলাকেই পাবো, তাই না, কারণ এই 48-এর ভেতরে বাংলাও আছে, তোমার কি আছে, ইংলিশও আছে। এখন তুমি যদি 65 থেকে 48কে বিয়োগ করে দাও, ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে 17 পাবে। এই 17টা কে, এরা হচ্ছে তোমার যারা শুধু বাংলায় পাশ করেছে, ঠিক আছে, তাদের সেট, আশা করি বুঝতে পেরেছ। দেখো আবার আর সমান শুধু ইংরেজিতে পাশ পরীক্ষার্থীদের সেট, যার সদস্য হবে 100 - 17 + 48 + 15, মানে এটা একটু সুন্দরভাবে এক লাইনে করে দিয়েছে, ঠিক আছে। মানে আর সমান আমরা ধরেছি তোমার কি, দেখো আর সমান আমরা মনে মনে ধরে নিয়েছি, ঠিক আছে, মানে মনে মনে ধরে নিয়েছি আর সমান শুধু ইংরেজিতে পাশ করেছে পরীক্ষার্থীদের সেট, যার সদস্য সংখ্যা কত হবে, এটা তো আমাদের বের করতে হবে, তাই না। দেখো যেহেতু আমরা বাংলায় শুধু বাংলায় পাশ করেছে 17 জন বের করে ফেলেছি, তাই আমাদের কিন্তু আবার আরেকটা তথ্য দেওয়া আছে, উভয় বিষয়ে পাশ করেছে এরকম আছে 48 জন, তাই না, আবার উভয় বিষয়ে ফেল করেছে ওটাও দেওয়া আছে। দেখো এই যে দেখো উভয় বিষয়ে মানে তোমার 15% উভয় বিষয়ে ফেল করেছে, এটাও দেওয়া আছে। দেখো ফেলের কথাও বলা আছে, উভয় বিষয়ে পাশের কথাও বলা আছে, আবার শুধু বাংলায় পাশ করেছে এটাও আমরা বের করে নিলাম। তাহলে পড়ে থাকে কে,
এই ভেনচিত্রের ভেতরে কে পড়ে থাকে তাহলে বলো তো? হ্যাঁ, যারা ইংরেজিতে পাস মানে শুধু ইংরেজিতে যারা পাস করেছে তারা পড়ে থাকে। ঠিক তাদেরকে যদি আমরা বের করতে চাই, মানে এই যে 15%, 48%, 65% এগুলোকে বাদ দিলে তো শুধু ইংরেজিতে পাস করেছে যারা তাদের পড়ে থাকতে হয় এই ভেনচিত্রের ভেতরে, তাই না? তাই এই শুধু যারা পড়ে থাকে, শুধু ইংরেজিতে যারা পাস করেছে তাদেরকে যদি বের করতে চাই, তাহলে মোট শিক্ষার্থী থেকে এদেরকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ 100 জন মোট শিক্ষার্থী আছে, এখন 100 থেকে আমরা কাদেরকে বাদ দিয়ে দেব? এই যে 17 যোগ 48 কোথায় গেল? এই যে 48 যোগ আর ওই যে 15, ঠিক আছে, যারা উভয় বিষয়ে ফেল করেছে এদেরকে যদি বিয়োগ করে দিই তাহলে পড়ে থাকবে শুধু ইংরেজিতে যারা পাস করেছে তারা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, মানে 20, ঠিক আছে, এই 20 এটা হচ্ছে তোমার শুধু ইংরেজিতে যারা পাস করেছে তারা। এখানে পার্সেন্টেজ দিয়ে দেবে, ঠিক আছে, আমরা কিন্তু সংখ্যা নিয়ে হিসেব করেছি, এখানে সংখ্যা লিখেছি, কিন্তু তোমরা যখন অ্যান্সার লিখবে, এই যে যখন তোমরা অ্যান্সার লিখবে তখন তুমি 20% লিখবে, 17% লিখবে, এইভাবে লিখবে, ঠিক আছে। দেখো, শুধু ইংরেজিতে পাস করেছে 20% এবং শুধু বাংলায় পাস করেছে 17%, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো, মানে সমাধানটা কিন্তু খুব অল্প, মানে ছোট, তাই না? কিন্তু তোমার জ্ঞান কিন্তু অনেক, মানে অনেক ধারণা আছে এটার মধ্যে, তাই না? এটা কিন্তু চর্চা করতে হবে, না হলে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি সমাধান করব? গ নং সমাধান করব। দেখো, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। অর্থাৎ উভয় বিষয়ে যারা পাস করেছে এবং উভয় বিষয়ে যারা ফেল করেছে তাদের যে সংখ্যাগুলো আমরা পাবো সেই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। সেই গুণনীয়কগুলো পেলে, মানে দুইটির ক্ষেত্রে তো মৌলিক গুণনীয়ক পাবো আমরা, তাই না? সেই মৌলিক গুণনীয়ক সমূহ পাওয়ার পরে দুইটির মধ্যে সংযোগ করে দেবো, সংযোগ করলে যে নতুন সেটটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো, আমরা কিন্তু উদ্দীপকে দেওয়াই আছে আমাদের যে উভয় বিষয়ে পাশ করেছে 48% বা 48 বলতে পারো, ঠিক আছে, শতকরায় দেওয়া আছে, এবং উভয় বিষয়ে ফেল করেছে কিন্তু 15%, ঠিক আছে। আমরা এখন শতকরাটা লিখবো না, কারণ যেহেতু আমরা সেট বের করব, সংখ্যা বের করব, ঠিক আছে। দেখো, 48 এবং 15, এখন এই দুটোর কিন্তু আমাদের মৌলিক গুণনীয়ক সমূহের সেট বের করতে হবে। ধরি 48-এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে এ এবং 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে বি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন 48-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2,3, আশা করি বুঝতে পেরেছ। মৌলিক গুণনীয়ক কাকে বলে বলো তো? মানে মৌলিক সংখ্যা, গুণনীয়কগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে, ঠিক আছে, মানে মৌলিক সংখ্যা হতে হবে, ঠিক আছে, মানে তোমার যৌগিক সংখ্যা হলে হবে না। দেখো, 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, 3ও কিন্তু একটা মৌলিক সংখ্যা, এবং 15 এর মৌলিক গুণনীয়ক হলো 3,5, 3 একটা মৌলিক সংখ্যা, 5ও একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো মানে অনেক অনেক সংখ্যাকে গুণ করেই কিন্তু 48 ও 15 পাওয়া যায়, কিন্তু তাদের মধ্যে কিন্তু সবাই কিন্তু মৌলিক সংখ্যা না, যৌগিকও আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু বাস্তব সংখ্যার ক্লাসে মৌলিক সংখ্যা কারা কাদেরকে বলে সংজ্ঞা কী পড়িয়েছি, অবশ্যই মনে রাখবে, ভুলে গেলে চলবে না। এখন তুমি এগুলোকে ব্র্যাকেট দিয়ে লেখো, a সমান 2,3 ব্র্যাকেট, এই যে দেখো আমি একটু ভুল করেছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। 3,5 এটা এখানে তোমরা মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন তুমি এই সেট আর এই সেট যোগ করে দাও, সংযোগ করে দাও, মানে সব কিছু একসঙ্গে লেখো, কিন্তু যদি একটা উপাদান মানে একের অধিক থাকে একবার লিখবে। দেখো, এখানে কিন্তু হিসেবে 2, 3, 3, 5 আসার কথা ছিল, কিন্তু 3কে আমরা একবার লিখবো, কারণ একবারই লেখার নিয়ম, ঠিক আছে। 2, 3, 5, এই যে দেখো, মানে একটা সংখ্যাকে আমরা একবারই লিখবো, একাধিক থাকলে একবারই লিখবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এইটা আর এইটা যোগ করলে বা সংযোগ করলে আমরা 2, 3, 5 পাই, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। দেখো, আজকের ক্লাসে অবধি আমরা সেটের সকল ধারণা জানলাম, সেট সম্পর্কে সব কিছু প্রায় জানা হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা ফাংশনের ক্লাসটি শুরু করব, ঠিক আছে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ফাংশনের পরিচিতি নিয়ে, ঠিক আছে। ফাংশন আমরা শেষ করে ফেলবো। আসসালামু আলাইকুম সবাইকে।